শুভ সকাল বন্ধুরা। আজ ১৯ জুলাই রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, রাজ্যে প্রতিদিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম। চাল, চিনি, ডাল, লবণ, তেল এবং ডিমের দাম আকাশ ছোঁয়া। বন্যা এবং বৃষ্টি পরিস্থিতির মধ্যেই এবার বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। ভয়ঙ্কর মূল্যবৃদ্ধিতে হাহাকার অবস্থা সাধারণ মানুষের। আগে ২৬ কেজি ওজনের চালের ব্যাগের যে দাম ছিল ১২২০ টাকা, এবার সেই একই ব্যাগের দাম ১৪১০ টাকা। কেবল বিপিটি নয়, সমান্তরালভাবে বেড়েছে সোনাশক্তি চালের দাম। এদিকে প্রতি কেজি চিনিতে একেবারে বেড়ে গেল ৬ টাকা। আগে ৪৮ টাকায় চিনি পাওয়া যেত, এবার সেই চিনি বিক্রি হচ্ছে ৫৪ টাকায়। এদিকে বাজারে লিটার প্রতি ৫ টাকা দাম বেড়েছে সরষের তেলের। রাজ্যে আগত জনগণনা নিয়ে এবার বড় নির্দেশ দিল জিএমসি অর্থাৎ গৌহাটি মিউনিসিপাল কর্পোরেশন। ২০২৭ সালে হতে যাওয়া জনগণনায় জড়িত কর্মচারীদের কঠোর নির্দেশ দিয়েছে জিএমসি। জনগণনার কাজে কোনো গাফিলতি করলেই যেতে হবে জেলে। ২০২৭ সালে হতে যাওয়া জনগণনায় জড়িত যে সকল কর্মচারীরা আছেন, তাদের জন্য এই কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। জনগণনার কাজে যে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। গাফিলতি করলেই কর্মচারীদের বিপদ নিশ্চিত। সর্বনিম্ন ৩ বছরের জেল পর্যন্ত হতে পারে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডার মতো এবার ভারতের নোটও তৈরি হবে প্লাস্টিক অথবা পলিমার দিয়ে। এই নোট জলে ভিজবে না, অনেক জোর লাগালেও ছেঁড়া যাবে না। সূত্র মারফত জানা গেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শীঘ্রই দেশে এ ধরনের নোট প্রচলনের প্রথম পরীক্ষামূলক প্রকল্প চালু করতে চলেছে। ভারতে নতুন প্রজন্মের মুদ্রা প্রচলনের জন্য আরবিআইয়ের পরিকল্পনার এটি পরবর্তী ধাপ হতে চলেছে। প্রাথমিক পর্যায়ে রিজার্ভ ব্যাঙ্ক কম মূল্যের নোট দিয়ে পলিমার নোটের পরীক্ষা করবে। সুনাই নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সুনাই নদীর জর্মি জামালপুর এলাকায় নদী তীরের আবর্জনার মধ্যে মৃতদেহটি আটকে থাকতে দেখেন বাসিন্দারা। তারা পুলিশকে খবর দেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় ২ ঘন্টা পার হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর এক স্থানীয় ব্যক্তি মৃতদেহটি নদীর স্রোতে ভাসিয়ে দেন। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, সময়মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মৃতদেহের পরিচয় শনাক্ত এবং তদন্তের প্রাথমিক কাজ আরও সহজ হতো। এদিকে নদীতে মৃতদেহ আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গত ৪ দিন ধরে নিখোঁজ এক ব্যক্তির পরিবারের সদস্যরা। জানা গেছে, নদীর উজানের মনিয়ারখাল বাগান এলাকার বাসিন্দা প্রজা রাজবর ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যদের ধারণা ছিল নদীতে ভেসে আসা মৃতদেহটি তারই হতে পারে। তারা ঘটনাস্থলে পৌঁছালে মৃতদেহটির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, তবে তার আগেই মৃতদেহটি আবার নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া হয়। মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম অরবিটাল রকেট বিক্রম-১। শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সেটির উৎক্ষেপণ করা হয়। প্রাথমিকভাবে শনিবার সকাল 11:30টায় বিক্রম-১ উৎক্ষেপণ করার কথা ছিল, কিন্তু ৫ মিনিট আগেই তা স্থগিত করে দেওয়া হয়। ঠিক কী কারণে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয় তা স্পষ্ট নয়, তবে সূত্রের খবর ছিল গোটা বিষয়টি পরিকল্পিত। তারপরে দুপুর ১২টা ৫ মিনিটে রকেটটি মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার সকালে বিক্রম-১ উৎক্ষেপণ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্ত খুলে গেল। নিয়ম মেনে তৈরি হয়নি, নেই কোনো অমুসলিম সদস্য, তাই কেরলের ওয়াকফ বোর্ডকে বাতিল ঘোষণা করল সে রাজ্যের হাইকোর্ট। কেরল হাইকোর্ট জানিয়ে দিল, আইন মেনে তৈরি না হলে ওয়াকফ বোর্ড কাজ করতে পারে না। যতদিন না নতুন করে সংবিধান মেনে ওয়াকফ বোর্ড গঠিত হয়, ততদিন ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করবেন ওয়াকফের দায়িত্বে থাকা সচিব।
আসলে কিছুদিন আগে কেরল হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিল বিজেপি নেতা শন জর্জ এবং একটি খ্রিস্টান সংগঠন। মামলাকারীর দাবি ছিল কেরলে বর্তমান যে ওয়াকফ বোর্ড কাজ করছে সেটা অসাংবিধানিক। নতুন ওয়াকফ সংশোধনী আইন মেনে তৈরি করা হয়নি, তাই ওই কমিটিকে নিষ্ক্রিয় ঘোষণা করা হোক। এই মামলার শুনানিতে কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি বি.এম. সূর্যকুমারের বেঞ্চ অন্তর্বর্তী রায় জানালো, বুলডোজার ব্যবহার করে বেআইনি ও দখলীকৃত নির্মাণ ধ্বংসের উপরে সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয়, তবে মানুষকে শাস্তি দেওয়ার লক্ষ্যে নির্দিষ্টভাবে বেছে বেছে পদক্ষেপ করা উচিত নয়। বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি শুনতে অস্বীকার করে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 2024 সালে সুপ্রিম কোর্টের দেওয়া ঐতিহাসিক নির্দেশ লঙ্ঘন করা হচ্ছে, এই মর্মে দায়ের হওয়া মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায় এই সংক্রান্ত মামলাগুলির শুনানি করতে হবে সংশ্লিষ্ট হাইকোর্টগুলিতেই। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহনার বেঞ্চে শুনানির সময় বিচারপতি বাগচি বলেন, প্রশাসন এবং অবৈধ দখলদারদের মধ্যকার আতাতের ফলে যখন আইনের প্রশাসন রুদ্ধ হয়ে পড়ে তখন বুলডোজার ব্যবহারের প্রয়োজন দেখা দেয়, কিন্তু আইন বাস্তবায়নের আড়ালে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট টার্গেট করে হিসাবে বেছে নেওয়া উচিত নয়। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন দমাতে গিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলল প্রশাসন। নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে অনশনরত পরিবেশবিদ সোনাম ওয়াংচুককে শনিবার হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। কিন্তু এই পদক্ষেপের কয়েক ঘন্টার মধ্যেই আন্দোলনের রাশ ধরে নতুন করে অনশনের কথা ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রধান অভিজিৎ দীপকে। সোনাম হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও আন্দোলন যে থামছে না তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এদিন যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চ থেকে সোনাম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে স্থানান্তরের পর সেখানে উত্তেজনা চরম আকার নেয়। অভিজিৎ দীপকের অভিযোগ, দিল্লি পুলিশ তাকে যন্তর মন্তরের বিক্ষোভস্থলে ঢুকতে বাধা দেয় এবং বিনা প্ররোচনায় মারধর করে আটক করে। সোশ্যাল মিডিয়ায় অনশনের বসার কথা জানিয়েছেন অভিজিৎ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মৃতদের মধ্যে 8 জন একটি জানাজার শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হয়েছিলেন। এই হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আল বালাথা বাজার এলাকায় ঘটনা ঘটে। গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও আল আয়দা হাসপাতালের তথ্য অনুযায়ী আহমাদ ইয়াসিন মসজিদের বাইরে জানাজার শোভাযাত্রা শুরু হওয়ার অপেক্ষায় থাকা মানুষের উপর একটি ইসরায়েলি ড্রোন হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতরা এর আগে একই এলাকায় পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় অংশ নিতে সেখানে জড়ো হন। এই হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, মধ্য গাজায় একটি সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছিল, তবে এতে বেসামরিক মানুষের হতাহতের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 19 জুলাই রবিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।